সূর্য কি অস্ত গেছে কে জানে। আমার ঘরে আর আকাশ দেখা যায় না, বাইরের আলো আর এ ঘরে আসে না, ফলে রাত হোক বা দিন আমার ঘরে চলে কৃত্রিম আলো। আচ্ছা আচ্ছা, কতদিন শুয়ে আছি আমি এই বিছানায়? 10 মাস, না না, 9 মাস, নাকি নাকি তার চেয়েও বেশি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের বিশেষ নিবেদন ডক্টর তরুণ কুমার দাসের লেখা কাঠের পা। মূল কবিতা বাসু মুখোপাধ্যায়। কথকের ভূমিকায় রয়েছি আমি অত্রি, শ্রীতমার ভূমিকায় মেঘনা, বাবার ভূমিকায় তরুণ। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন কাঠের পা। আচ্ছা আচ্ছা, কতদিন শুয়ে আছি আমি এই বিছানায়? 10 মাস, না না, 9 মাস, নাকি নাকি তার চেয়েও বেশি। আমার জীবনটা এখন সিগন্যালের লাল আলোয় আটকে গিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে। সিগন্যাল আর কখনোই কি সবুজ হবে না? এরই মধ্যে বাবা ঘরে এসে বলল, আরে বাথরুম করবি? বুড়ো ঢ্যাঙা মানুষটা কুঁজো হয়ে গেল এই কমাসে। আগে কেমন সোজা হয়ে তৃপ্ত ভঙ্গিতে হাঁটত, মা চলে যাওয়ার পর বাবা যেন আরো কেমন কুটিয়ে গেছে। আমি ঘাড় নেড়ে বললাম, বাবা নিচু হলো খাটের তলা থেকে ইউরিন পটটা নিতে। এক 26 বছরের যুবক অসহায়ভাবে তাকিয়ে রইল সেদিকে। সেদিনটা আমি কখনোই বলতে পারবো না। ভয়ঙ্কর সেই দিনটাকে আমি আমি ভুলতে চাইলেও ভুলতে পারবো না জীবন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা চাকরি জোটাতে পারলাম না। বাবার রিটায়ারমেন্টের পয়সায় দিনের পর দিন খেতে খেতে নিজের উপরে ধিক্কার জন্মে গেল। ভাবলাম কয়েকটা টিউশন জোটাতে হবে, অন্তত অন্তত নিজের পকেট মানির পয়সাটা তো আসবে। ভালো ছাত্র হিসাবে এলাকাতে একটা সুনাম ছিল আমার। 2-1টা টিউশনও জোগাড় হয়ে গেল খুব তাড়াতাড়ি। ক্লাস 9-এর একটা ছাত্রকে পড়িয়ে বাড়ি ফিরছিলাম সাইকেলে করে। মেন রোডের ধার দিয়েই আমি আসছিলাম। তখন ওই আন্দাজ বেলা 10টা হবে। হঠাৎ হঠাৎ আমার সাইকেলের পেছনে একটা ট্রাক ধাক্কা মারল সজোরে। আর তারপর তারপর চারিদিকে চারিদিকে সব অন্ধকার হয়ে গেল। জ্ঞান হারাবার আগে আমি শুধুমাত্র দেখেছিলাম একটা একটা লাল রঙের ট্রাক হুশ করে বেরিয়ে গেল। আর জ্ঞান যখন ফিরল তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। পাশে একটা টুলে আমার দিকে তাকিয়ে বসে আছে আমার আমার বাবা। প্রথমে প্রথমে কিছুই কিছুই বুঝে উঠতে পারিনি। আর আর অনেক পরে যখন ডাক্তারবাবু এলেন তখন অনুভব করলাম আমার
আর নেই। হাঁটুর উপরে শুধুমাত্র ব্যান্ডেজ করা। বাবার দিকে তাকিয়ে পড়লাম। বাবা, বাবা, আমার 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 পা দুটো কোথায় বাবা? আমার আমার পা দুটো। বাবা তার বুকের কষ্টটা চেপে আমার মাথায় হাত বুলিয়ে পড়ল। আমি পারলাম না বাবা, আমি পারলাম না। আমাকে তুই ক্ষমা কর। তোর এই হতভাগ্য বাবাকে তুই ক্ষমা কর, তুই ক্ষমা কর। মা চলে যাওয়ার পরও বাবাকে এতখানি ভেঙে পড়তে দেখিনি যতটা আমি সেদিন দেখেছিলাম। পুরুষ মানুষ তো প্রাণ খুলে কাঁদতেও পারছিল না। শুধু দুটো চোখ দিয়ে তার নেমে আসছিল বাঁধন ভাঙা অশ্রুর ধারা। বাবা একটু পরে আবার এলো, হাতে খবরের কাগজটা নিয়ে। এটা পড়েছিস? কি রোমাঞ্চকর খবরটা, দেখ একবার পড়ে দেখ। আমি হেডলাইনটা দেখলাম। শারীরিক প্রতিবন্ধীর শৃঙ্খজয়। না, আমি পড়িনি। পড়ার বিন্দু মাত্র ইচ্ছেটুকুও নেই। তবু বাবার মন রাখতে বললাম, আচ্ছা এইখানে এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ রেখে দাও, পরে দেখব। বাবা মুচকি হেসে খুশি হয়ে চলে গেল। এই ধরনের কিছু খবর কাগজে বেরোলেই বাবা ছুটে আসে, বাচ্চাদের মতো আমাকে পড়তে বলে। কখনো বিশেষ বিশেষ খবরগুলোকে আবার লাল কালি দিয়ে আন্ডারলাইন করে আমাকে দিয়ে যেত। 10 মাস আগে খবরের কাগজ খুলে সোজা খেলার পাতায় চলে যেতাম। কিশোর বয়সে আমি সব থেকে ভালোবাসতাম ফুটবল খেলতে। পাড়াতে বেশ নাম ডাকও ছিল। আমাদের ক্লাবের ওই প্রাক্তন সেক্রেটারি তপন কাকু আমাকে তো ভালোবেসে পেলে বলেই ডাকতো। আর এখন ফুটবলারদের সুঠাম পা দুখানি দেখলে আমার ভেতরটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যায়। তাই খবরের কাগজ আমি আর খুলে দেখি না। একদিন সকালবেলায় বাবা এসে বলল, ওকা, তোর সাথে দেখা করার জন্য শ্রীতমা এসেছে। আমি কি ডাকবো ওকে ভিতরে? শ্রীতমা মানে আমার স্ত্রী। সেই ছোটবেলা থেকে ওকে ভালোবাসতাম, অনেক স্বপ্ন দেখতাম ওকে নিয়ে। কিন্তু আমার এই অসহায় অবস্থা দেখে ওর না আমার প্রতি করুণা জন্মায়। এটা ভেবে আমি বাবাকে বললাম, না, ওকে ফিরে যেতে বলো। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। বাবাকে আর বাইরে অবধি যেতে হলো না। শ্রীতমা নিজেই এসে দাঁড়ালো আমার পাশে। আমার অনুমতির তোয়াক্কা না করে আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলাম। আমরা দুজন যাতে একান্তে কথা বলতে পারি সেই জন্য বাবা বাইরে চলে গেল। যাবার আগে শ্রীতমাকে বলল, মা, এই চেয়ারে তুমি বসো, আমি তোমার জন্য একটু চা করে আনি, তোমরা কথা বলো। বাবা চলে যাওয়ার পর শ্রীতমা ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বলল, তুমি আমার সঙ্গে কথা বলবে না?
না, তুমি কেন এসেছো আমার কাছে? তুমি চলে যাও। আমি আমি কারোর সহানুভূতি চাই না, কারোর সমবেদনা আমার দরকার নেই। আমাকে আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। তুমি চলে যাও প্লিজ। কিন্তু তোমার এই অবস্থার জন্য তো আমরা কেউ দায়ী নই, এমনকি তুমিও দায়ী নও। এটা একটা নিছক দুর্ঘটনা। তাহলে তাহলে আমাকে কেন তুমি অবহেলা করছো? বারবার তোমাকে ফোনে ধরার চেষ্টা করছি, কিন্তু তুমি কিছুতেই আমার ফোন ধরছো না। জেঠুকে জিজ্ঞাসা করলে বলছেন যে তুমি ফোন ধরতে চাইছো না ইচ্ছা করে। কেন কেন তুমি এরকম করছো আমার সাথে? আমি যে তোমাকে বড় ভালোবাসি, তুমি কি এটা বোঝো না? আহ, বলছি তো এক কথা। আমাকে আমাকে আর তুমি এইভাবে বিরক্ত করো না। আমাদের সম্পর্কটার আর কোনো অস্তিত্ব নেই আমার কাছে। তুমি চলে যাও, আর কখনো আমার কাছে এসো না তুমি। দেখছো না দুটো পা হারিয়ে আমি পড়ে আছি বিছানায়। আমার এই বিকলাঙ্গ জীবনের আর কি কোনো দাম আছে? আমার জন্য শুধু শুধু তুমি তোমার এই সুন্দর ভবিষ্যৎটাকে কেন নষ্ট করছো? যাও শ্রীতমা, প্লিজ তুমি চলে যাও প্লিজ। তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে আমার আর একদম নেই। কিন্তু আমি যে তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষকে আমি কখনোই মেনে নিতে পারবো না। তাছাড়া এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আর ডাক্তারবাবুও তো তোমাকে কাছের পাও দিয়েছে। তুমি দেখো, তুমি ঠিক আগের মতো আবার উঠে দাঁড়াতে পারবে। আমি তোমাকে সুস্থ করে তুলবো। চুপ। আর না, একদম চুপ। আর একটিও কথা নয়। তুমি সেটা চাইলেও আমি আর এই সম্পর্ককে টিকিয়ে রাখতে চাই না। দয়া করে আমাকে এই সম্পর্ক থেকে এবার তুমি মুক্তি দাও। আমাকে এবার মুক্তি দাও। আমাকে তুমি ভুলে যাও। বাবা, বাবা, কোথায় তুমি? শ্রীতমাকে বলো এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যেতে। আমি আর ওকে সহ্য করতে পারছি না। থাক, আর জেঠুকে ডাকতে হবে না। আমি তোমার জবাব পেয়ে গেছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর কোনো দিন আসবো না তোমাদের বাড়িতে, আর কখনো খোঁজ নেব না তোমার। আমি মনে করব আমার জীবনে তোমার অস্তিত্ব কখনোই ছিল না। বড় কষ্ট পেলাম আজ, বড় কষ্ট। দাঁড়াও শ্রীতমা, ওই টেবিলের উপর দেখো, একটা ছোট বাক্স রাখা আছে। ওটাতে তোমার দেওয়া সব উপহার আর চিঠিগুলো রাখা আছে। ওগুলো তুমি নিয়ে যাও। আমি কোনো পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে আর বাঁচতে চাই না। একবার সেই বাক্সটার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে শ্রীতমা বেরিয়ে গেল ঘর থেকে। আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলাম দরজার দিকে। না, শ্রীতমার পিছন দিকে তাকায়নি। চায়ের কাপ হাতে বাবা ঘরে ঢুকে দেখল শ্রীতমা বেরিয়ে গেল চোখের জল মুছতে মুছতে। বাবা শুধু শান্ত গলায় আমার দিকে তাকিয়ে বলল, আর একবার একটু ভেবে দেখতে পারতিস, মেয়েটা কিন্তু তোকে সত্যিই খুব ভালোবাসে। কোনো কথা না বলে মাথার উপরে ঘুরতে থাকা পাখাটার দিকে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। চোখের কোণ দিয়ে কখন আমার অজান্তেই অশ্রুধারা বেরিয়ে বালিশটা ভিজিয়ে দিয়েছে আমি খেয়ালই করিনি। এই ঘটনা ঘটার মাস তিনেক পরে বাবা বলেছিল শ্রীতমার বিয়ে হয়ে গেছে। ওর বাবা এক প্রকার জোর করেই ওর বিয়ে দিয়ে দিয়েছে।
বড় বাজারে ছেলেটার নাকি দুটো বড় দোকান, খুব ধনী পরিবার। শ্রীতমা আশা করি খুব সুখেই আছে। আমার কথা বোধ হয় আর তার মনেই নেই। এখন এই কৃত্রিম পাদুখানি শুধুই আমার সঙ্গী। কিন্তু আমি আমি কিছুতেই ওই পাদুখানিকে আপন করে নিতে পারছি না। রাগে, অভিমানে, দুঃখে, কষ্টে বারবার ছুঁড়ে ফেলে দিই ওই ওদেরকে। বাবা আবার তুলে নিয়ে এসে আমার বিছানার পাশে রেখে বলে, চেষ্টা কর, তুই ঠিক আবার হাঁটতে পারবি। কিন্তু কিন্তু আমি তো জানি বাবা আমাকে মিথ্যে সান্ত্বনা ছাড়া আর কিচ্ছুই দিচ্ছে না। আমি আর কোনোদিনই উঠে দাঁড়াতে পারবো না। আর কোনোদিন সেই ছোটবেলার মতো নান্টু, বিলু, পরিমল, মানিককে কাটিয়ে গোল দিতে পারবো না। আমি আমি আর পারবো না, পারবো না। ঘরে খুব ইঁদুর হয়েছে। বাবা কোথা থেকে একটা ইঁদুর ধরার কল এনে বলল, দেখিস এবার ব্যাটারা ঠিক জব্দ হবে। ওই দিন রাতে একটা ছোট্ট ইঁদুর ধরা পড়ে গেল কলে। আমার চোখ চলে গেল সেই ছোট্ট ইঁদুরটার দিকে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে, যে বেচারার পা দুখানি আটকে গেছে কলে। প্রাণপণে ঝাপটাচ্ছে, পা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিন্তু কিছুতেই পারছে না। বাবা বলল, আজ রাতটা থাক, কাল সকালে বাইরে ফেলে দিয়ে আসবো ব্যাটাকে। ইঁদুরটাকে দেখে বড় মায়া হলো। যতক্ষণ জেগেছিলাম ওটার দিকেই তাকিয়েছিলাম। দেখছিলাম ওই ছোট্ট ইঁদুরটার বাঁচার লড়াই। ও বারবার চেষ্টা করে যাচ্ছে পা দুটোকে ছাড়ানোর, কিন্তু পারছে না, পারবে না। হ্যাঁ, পারার কথাও তো নয়। কতটুকুই বা ক্ষমতা এই ছোট্ট প্রাণীটার। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। সকালে ঘুম ভাঙতেই ইঁদুরটার কথা মনে পড়ল। তাকালাম ইঁদুর কলটার দিকে। নাইট ল্যাম্পের নীলাভ আলোয় দেখলাম ইঁদুরটা নেই। আমি তাড়াতাড়ি মাথার ধারের বেড সুইচটা টিপে ঘরের টিউবলাইটটা জ্বালালাম। সত্যি তো, ইঁদুরটা কই দেখতে পাচ্ছি না তো। কলের মধ্যে শুধু পড়ে আছে ওর ছোট্ট পা দুখানি। চিৎকার করে ডাকলাম, বাবা, বাবা, তুমি তুমি শিগগির এসো বাবা। বাবা, খুব খুব অবাক করা বিষয় হয়েছে বাবা। বাবা খুব অবাক হয়ে গেল। সারা বাড়িটা খুঁজলো, কিন্তু কিন্তু কোথাও দেখতে পেল না ইঁদুরটাকে। দুটি পা ছাড়া অন্য দু পায়ে ঘষ্টে ঘষ্টে পালিয়েছে বেচারা। আচ্ছা, একটা ছোট্ট ইঁদুর এত জীবন শক্তি কেমন করে পেল? বাঁচার লড়াই আর অদম্য জেদ তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আর আমি বাবা, বাবা, কোথায় তুমি? কোথায়? বাবা পড়িমড়ি করে ছুটে এলো। ভাবলো বোধহয় আমার কোনো বিপদ হয়েছে। জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে? কিছু বলবি বাবা? কিছু চাই? টেবিলে পড়ে থাকা নকল পাদুখানির দিকে তাকিয়ে বললাম, বাবা, বাবা, ওগুলো তুমি এইদিকে নিয়ে এসো। আমি আবার উঠে দাঁড়াবো। আমাকে আবার উঠে দাঁড়াতেই হবে বাবা। আবার আবার উঠে দাঁড়াতেই হবে। আমি পারবো না বাবা। বলো, আমি পারবো না। বুড়ো মানুষটার দুকাল বেয়ে নেমে এলো আনন্দের অশ্রুধারা।
অঝর নয়নে কাঁদতে কাঁদতে বাবা বলল, আমি তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম বাবা। আমি তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। বাবার সাহায্য নিয়ে নকল পা দুখানি পড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে টেবিলের উপরে রাখা সেই ছোট্ট বাক্সটার দিকে তাকিয়ে আমার বুকটা কষ্টে ফেটে গেল। আজ আজ বড় মনে পড়ছে শ্রী তোমার কথা। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম খোলা দরজাটার দিকে।